রাহুল গার্ডেনে উদাস হয়ে দাঁড়িয়েছিল। তক্ষুনি তার মোবাইলে রিং হয়। মোবাইল স্ক্রিনে একটা আননোন নাম্বার ছিল। রাহুল কল রিসিভ করল। হ্যালো। ফোনে একটা মেয়ের আওয়াজ আসে। আমার নাম সুনয়না। আপনি যেই কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করেছিলেন, আমি সেই কোম্পানির HR। আমি আপনাকে এটা বলতে চাই যে আপনার সিলেকশন হয়েছে। আপনাকে ইন্টারভিউ দিতে হবে। রাহুল খুশি হয়ে ফোনে বলে ওঠে, ইন্টারভিউর জন্য আমাকে কখন আর কোথায় আসতে হবে? আজ রাত্রিবেলা 8টায়। লোকেশন আপনার হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিয়েছি। রাত্রিবেলা 8টার সময় একটা পুরনো খালি বিল্ডিংয়ের সামনে রাহুল দাঁড়িয়েছিল। তক্ষুনি তার ফোন বেজে ওঠে। নাম্বার সুনয়নার ছিল। রাহুল কল রিসিভ করল। হ্যালো। 4th ফ্লোরে চলে আসুন, ইন্টারভিউজ ওখানেই চলছে। এইটুকু বলে সুনয়না ফোন কাট করে দেয়। কিছুক্ষণের মধ্যেই রাহুল একটা রুমে একটা মেয়ের সামনে বসেছিল, যে তাকে নিজের বড় চোখ দিয়ে দেখে যাচ্ছিল। সুনয়না তাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করে। আমার প্রথম প্রশ্ন এটা যে যদি তুমি এটা জানতে পারো যে এক্ষুনি এই মুহূর্তে তোমাকে কেউ প্রাণে মারতে চলেছে, তাহলে তুমি কি করবে? অবশ্যই আমি আমার প্রাণ রক্ষা করার জন্য দৌড়ে পালাবো। কিন্তু আফসোস, তুমি পালাতে পারবে না। সুনয়না এইটুকু বলেই ছিল। তক্ষুনি তার চেহারা কালো হয়ে যায়। তার চোখ একদম নীল রঙের হয়, আর সে নিজেই একটা ভয়ঙ্কর দেখতে মেয়েতে পরিবর্তিত হয়। এটা দেখে রাহুলের আত্মা একেবারে কেঁপে ওঠে। রাহুল খুব তাড়াতাড়ি উঠে বাইরের দিকে পালায়, কিন্তু পর মুহূর্তেই সেই ভয়ঙ্কর মেয়েটা একটা জানোয়ারের মতো রাহুলকে পেছন থেকে চেপে ধরে। রাহুলের চিৎকার শান্তিকে চিরে ফেলে। প্রিয়া নিজের রুমে উদাস হয়ে বসেছিল। তক্ষুনি তার বড় ভাই নিরঞ্জন তার রুমে এসে বলে ওঠে, কি হয়েছে প্রিয়া? 3 দিন ধরে দেখছি যে তুমি কেমন একটা চিন্তায় রয়েছো। সবকিছু ঠিক আছে তো? দাদা, আমার বন্ধু রাহুলের কোনো খবরই পাচ্ছি না। ও একটা ইন্টারভিউ দিতে গেছিল, তারপর সে ফেরেই নেই। ওর পরিবারের লোকেদের কেঁদে কেঁদে খুব খারাপ অবস্থা। আচ্ছা, ওর ফোনে আবার কোনো কোম্পানির HR এর তরফ থেকে কল আসেনি তো? কিন্তু তুমি কি করে জানলে? কারণ কয়েকদিন ধরে যদি কোনো বেকার ছেলে কোনো কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করে, তখন তার কাছে কোনো এক HR এর কল আসে, আর সেই HR ইন্টারভিউর জন্য ওকে ডেকে পাঠায়। আর মানুষ ইন্টারভিউ দিতে যায় তো ঠিকই, কিন্তু আর ফিরে আসে না। আমি এই ধরনের গুজব ঘটনার কথা শুনেছি বই কি। এইটুকু বলে নিরঞ্জন বাড়ি থেকে বাইরে চলে যায়। নিরঞ্জনের যাওয়ার পর প্রিয়া নিজের স্কুটি নিয়ে বাড়ি থেকে কিছু দূরে গিয়েই ছিল। তক্ষুনি তার মোবাইলের বেল বেজে ওঠে। প্রিয়া সেই কলটা রিসিভ করে। হ্যালো, কে? ফোনে সেই HR মেয়ে সুনয়নার আওয়াজ আসে। হ্যালো, আমার নাম সুনয়না। কিছুদিন আগেই আপনি একটা কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করেছিলেন না? কংগ্রাচুলেশনস, আপনি সিলেক্ট হয়ে গেছেন। আপনাকে ইন্টারভিউর জন্য আসতে হবে। হঠাৎ করে প্রিয়ার মাথায় নিজের দাদার কথা ঘুরে যায়। দেখুন, আমি এই সময় খুব টেনশনে আছি। আমি ইন্টারভিউ দিতে আসতে পারবো না। আমার বন্ধু রাহুলও ইন্টারভিউ দিতে গেছিল, আর এখন পর্যন্ত ফেরেনি। আপনার বন্ধু রাহুল তো কোম্পানি ট্রেনিং এর জন্য আমেরিকা গেছে। এটা শুনে প্রিয়া আশ্চর্য হয়, আর সে বলে, হোয়াট? আপনি কি করে জানেন? কারণ সেও আমাদের কোম্পানিতেই জবের জন্য অ্যাপ্লাই করেছিল, আর আমি তার ইন্টারভিউ নিয়েছিলাম। যদি আজ আপনি না আসতে পারেন, তাহলে আপনার জায়গায় অন্য কাউকে সিলেক্ট করে নেব। না না না, আমাকে বলুন না কোথায় আসতে হবে। আপনার হোয়াটসঅ্যাপে ইন্টারভিউ লোকেশন সেন্ড করে দিচ্ছি। তারপর ফোন কেটে যায়। রাত্রি 8টার সময় প্রিয়া একটা খালি বিল্ডিং এর ভেতরে সুনয়নার ঠিক সামনে বসেছিল। ক্ষমা করবেন, কিন্তু আমি তো এই বিল্ডিং এ কাউকেই দেখতে পাচ্ছি না। মরার পর কাউকে দেখতে পাবে না? কি বলতে চাইছেন? প্রিয়া এটুকু বলেই ছিল। তক্ষুনি সুনয়নার চেহারা একটা ভয়ঙ্কর মেয়েতে পরিবর্তিত হয়। কিছুক্ষণ পর প্রিয়ার চিৎকার সেই বিল্ডিং এ ছড়িয়ে পড়ে। প্রিয়া রাত্রিবেলা বাড়ি ফেরে না। তখন তার ভাই নিরঞ্জন প্রচন্ড চিন্তায় ডুবে যায়। সে চিন্তিত অবস্থায় স্টেশনে বসেছিল। তক্ষুনি সাব ইন্সপেক্টর কদম ইন্সপেক্টর নিরঞ্জনকে বলে ওঠে, কি হয়েছে স্যার?
আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে যে? আমার বোন কয়েকদিন ধরে নিখোঁজ কদম। হতে পারে নিজের বন্ধুদের সাথে কোথাও ঘুরতে চলে গেছে ও। না কদম না, প্রিয়ার সাথে যখন আমার শেষবারের মতন দেখা হয় তখন ও নিজের বন্ধু রাহুলের মিসিং হওয়ার কারণে খুবই আপসেট ছিল। স্যার, আপনি তো জানেনই যে এই সময় শহরে এখন কি ঘটে চলেছে। বেকার ছেলে আর মেয়েদের কাছে কোনো এইচআরের কল আসে, ও তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকে, তারপর সেই ছেলেমেয়েরা নিজের বাড়ি আর কখনো ফিরে যায় না। তাই এই প্রিয়া, কয়েকদিন আগে প্রিয়া একটা কথা তো বলেছিল আমাকে যে দিগম্বর এক্সপোর্ট কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করেছিল। ইন্সপেক্টর নিরঞ্জনের কথা শুনে সাব ইন্সপেক্টর কদম একটা ফাইল ইন্সপেক্টর নিরঞ্জনের সামনে রেখে দেয় আর বলে, স্যার, গত 6 মাসে যে কজন ছেলে মেয়ে নিখোঁজ হয়েছে তারা সবাই দিগম্বর এক্সপোর্ট কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করেছিল, আর প্রত্যেকের কাছে দিগম্বর এক্সপোর্ট কোম্পানির তরফ থেকে একজন নিযুক্ত থাকা এইচআর এর ইন্টারভিউর জন্য কল এসেছিল। তারা ইন্টারভিউ দিতে তো যায়, কিন্তু রাহুলের মতনই আর ফিরে আসেনি। আর সব থেকে বড় কথা হলো এটা যে আমি পার্সোনালি যখন দিগম্বরকে কল করলাম তখনও আমাকে বলল যে ও নিজের কোম্পানিতে কোনো মেয়েকে এইচআর হিসেবে নিযুক্ত করেই রাখেনি। তার মানে এটাই যে কোনো সিরিয়াল কিলার বা কোনো মাথা খারাপে দিগম্বর এক্সপোর্ট কোম্পানির জালি এইচআর সেজে এই ধরনের ঘটনাগুলোকে ঘটিয়ে চলেছে। এনিওয়ে, তুমি একজন সাধারণ মানুষ হয়ে দিগম্বর এক্সপোর্ট কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করে দাও। ইন্সপেক্টর নিরঞ্জনের বলার পর সাব ইন্সপেক্টর কদম ঠিক সেরকমটাই করল। আর তৃতীয় দিন সাব ইন্সপেক্টরের ফোনে রিং বেজে ওঠে। নাম্বার আননোন ছিল। সাব ইন্সপেক্টর কদম কল রিসিভ করলেন। হ্যালো, কে বলছেন? আমি এইচআর সুনয়না বলছি। আপনি যেই জবের জন্য অ্যাপ্লাই করেছিলেন তার জন্য আমি আপনাকে সিলেক্ট করেছি, কিন্তু আপনাকে একটা ইন্টারভিউ দিতে আসতে হবে। ঠিক আছে, আমাকে কখন আর কোথায় কোন সময় আসতে হবে বলে দিন। আজ রাত্রিবেলা 8টার সময়। লোকেশন আমি আপনার হোয়াটসঅ্যাপে সেন্ড করেছি। সাব ইন্সপেক্টর কদম সঙ্গে সঙ্গে ইন্সপেক্টর নিরঞ্জনের কাছে চলে যান। আমি লোকেশন দেখে নিয়েছি স্যার। লোকেশন একটা বিল্ডিংয়ে রয়েছে। ওই বিল্ডিংটা অনেক বছর ধরেই বন্ধ রয়েছে। এর মানে ব্যাপারটা খুবই সিরিয়াস দেখছি। আমিও তোমার সাথেই যাব, ঠিক আছে? ইন্সপেক্টর নিরঞ্জন সাব ইন্সপেক্টর কদমের সাথে সোজা সেই বিল্ডিং এর কাছে চলে যান। তক্ষুনি সাব ইন্সপেক্টর কদমের মোবাইলে রিং বেজে ওঠে। ফোন সুনয়নার ছিল। হ্যালো, আমি বিল্ডিংয়ের নিচেই দাঁড়িয়ে আছি। 4th ফ্লোরে চলে আসুন। কিছুক্ষণের পর সাব ইন্সপেক্টর কদম একটা রুমে একটা সুন্দর মেয়ের সামনে বসেছিলেন। সেই মেয়েটা নিজের বড় বড় চোখ দিয়ে সাব ইন্সপেক্টর কদমকে দেখেই যাচ্ছিল। যতদূর আমি জানি এই বিল্ডিংটা তো অনেক বছর ধরে ফাঁকা রয়েছে, আর না আমি আপনার কোনো কোম্পানির এখানে কোনো এমপ্লয়ি দেখতে পাচ্ছি। যদি তুমি আমার সমস্ত এমপ্লয়ির সাথে দেখা করতে চাও তাহলে ওরা এই রুমেই আছে। কিন্তু এখানে তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না। তক্ষুনি হঠাৎ করে সেই রুমে অন্ধকার হয়ে যায়। পর মুহূর্তেই সাব ইন্সপেক্টর কদমের সামনে সেই রুমে অনেকগুলো লাশ পড়েছিল। তক্ষুনি সুনয়নার চেহারা একটা ভয়ঙ্কর মেয়েতে পরিবর্তিত হয়। তুমি আমাকে এখানে অ্যারেস্ট করতে এসেছিলে, বুদ্ধু কোথাকার। আত্মাদেরকে কখনো গ্রেফতার করা যায় না। এইটুকু বলে সুনয়না সাব ইন্সপেক্টর কদমের ওপর লাফিয়ে ওঠে। ইন্সপেক্টর কদমের মন কাঁপিয়ে তোলা চিৎকার ইন্সপেক্টর নিরঞ্জনের কানে চলে আসে। ইন্সপেক্টর নিরঞ্জন দৌড়তে দৌড়তে সেই রুমের ভিতরে চলে যান। সামনে সাব ইন্সপেক্টর কদমের খুব খারাপ অবস্থায় লাশ পড়েছিল, আর একটা ভয়ঙ্কর দেখতে মেয়ে হাসছিল। তক্ষুনি সে ইন্সপেক্টর নিরঞ্জনের দিকে তাকিয়ে বলে, আজ তো দুটো শিকার হাতে লেগেছে। কে তুমি? সুনয়না, এইচআর সুনয়না। যখন আমি বেরোজগার ছিলাম তখন আমি এই বিল্ডিং এ এক্সপোর্ট কোম্পানিতে এইচআর এর ইন্টারভিউ দিতে এসেছিলাম, কিন্তু আমাকে রিজেক্ট করে দেওয়া হয়েছিল। আমি তাদের সামনে খুব কাঁদলাম, কিন্তু ওরা আমার একটা কথাও শুনলো না। আমি নিজের পরিবারকে
ক্ষুধার্ত দেখতে পাচ্ছিলাম না, সেই জন্য আমি এই বিল্ডিং থেকে লাফ মেরে আত্মহত্যা করে নিলাম। সহজ সরল যুবকদেরকে তুমি কেন মারছো বলো আমাকে। আমি ওদেরকে মারছি না, বরং ওদেরকে নিজের ভুতিয়া কোম্পানিতে ভর্তি করছি। কিছু সময় পর ওরা সবাই আরো অন্য অন্য বড় কোম্পানির ওনারদেরকে শেষ করে দেবে, যারা বেরোজগার লোকেদেরকে আর গরিবদের নামে জব দেয় না। এইটুকু বলে সে ইন্সপেক্টর নিরঞ্জনের দিকে আসে, কিন্তু ইন্সপেক্টর নিরঞ্জনের হাতে বাঁধা একটা হলুদ রঙের সুতো, যেটা কিছুদিন আগেই মন্দিরে পূজারী বাবু দিয়েছিলেন, সেটা চমকাতে শুরু করে। যেইমাত্র সেই কিরণ সেই ভয়ঙ্কর মেয়েটার ওপর পড়ে, আর তখন সে চিৎকার করে ওখানে ছাই হয়ে যায়। মরে যাও তুমি, তোমার শেষ হয়ে যাওয়াটাই তো উচিত। তুমি আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছো, আর তুমি কখনো ফিরে আসবে না, আর না কোনো নিরীহ মানুষের প্রাণ নিতে পারবে।